সংঘ অধিবেশনের ফাঁকে হবে ইউনুস বাইডেন বৈঠক। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক বিষয় বলছেন বিশ্লেষকরা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে 6টি কমিটি বিএনপির নেতৃত্বে মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে দেবে প্রস্তাব, জনমত যাচাইয়ের সিদ্ধান্ত। 2 মাসের বেশি বন্ধের পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি চায় না ছাত্র সংগঠন। সুষ্ঠু পরিবেশ বজায় রাখার চ্যালেঞ্জ। জমি দখল করে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট, টাকা চাইলেই নির্যাতন। সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে। 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনের মূল পর্ব বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে 24 সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনীতিক সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে। তবে কোথায় এ বৈঠক হবে তা চূড়ান্তভাবে জানা না গেলেও এটি জাতিসংঘ সদর দপ্তরেই হওয়ার সম্ভাবনা বেশি। রাজনৈতিক ও কূটনীতিক সূত্র বলছে, নিউ ইয়র্কে ডক্টর ইউনুস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা। কেননা মার্কিন প্রেসিডেন্ট তার কাউন্টার পার্টের সঙ্গে সাধারণত হোয়াইট হাউসেই বৈঠক করেন। ওয়াশিংটনের বাইরে জাতিসংঘ সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই হয়েছে। তাছাড়া গত 3 দশকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি। ছাত্রদের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্ষমতা গ্রহণের পর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রথম বিদেশ সফরে আসছেন তিনি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 24 সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে আসার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনুস একদিন আগেই নিউ ইয়র্কে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউনুস বাইডেন বৈঠকে বাংলাদেশের ক্ষমতার পালাবদলের পর বর্তমান পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পাবে। ডক্টর ইউনুস নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং নেপাল ও নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথেও বৈঠক করবেন। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনুসের বৈঠকটি হচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। ওই দিনই বাংলাদেশের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন। 5 দিনের সফরে তিনি সাইড লাইনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইভেন্টেও অংশ নেবেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকটি সব কিছু ছাপিয়ে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। অধিবেশনে ভাষণ সংস্কার, রোহিঙ্গা ও মানবাধিকার ইস্যুতে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করবে বাংলাদেশ। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ব্যয় সংকোচনের জন্য এবছর তার সফরসঙ্গী ৫৭ জন, যাদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা কর্মী।
24 সেপ্টেম্বর বাণিজ্যিক বিমানে করে ডক্টর ইউনূস নিউ ইয়র্ক সফর করবেন বলে শনিবার প্রেস ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র উপদেষ্টা। 27 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন বলেও জানান তিনি, যেখানে জুলাই অভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার ও আগামীর বাংলাদেশ সম্পর্কে বিশ্বমহলকে অবহিত করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানাবেন তিনি। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলি নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে। এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। সাইডলাইনে পাকিস্তান ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, নেপালের প্রধানমন্ত্রীর সাথে, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, ইউএসএআইডির প্রশাসক, এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টার। কূটনৈতিক রাখঢাকের মধ্যে না গিয়ে পার্শ্ববর্তী দেশটির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে স্বীকার করে আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকবে বলে জানান তৌহিদ হোসেন। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। এছাড়াও বেশ কয়েকটি বহুপক্ষীয় সভায় পররাষ্ট্র উপদেষ্টা অংশ নেবেন বলে জানান তিনি। অবহিত করবেন। তারপরে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। 31 দফার আলোকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে 6টি কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেওয়ার পাশাপাশি দলের নীতিও গ্রহণ করবেন কমিটির সদস্যরা। জনমত যাচাইয়ের জন্য কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছেন দলটির নেতারা। মার্জিয়া মোমোর রিপোর্ট। গণতন্ত্র, বাকস্বাধীনতা আর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের দাবিতে বিগত এক যুগের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশজুড়ে পদযাত্রা, জনসংযোগ, সমাবেশ, কর্মসূচি পালনের পাশাপাশি সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের জন্য 2023 সালের 13 জুলাই রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করে দলটি। আগস্ট বিপ্লবের পর সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত। এমন প্রেক্ষাপটে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 6টি সংস্কার কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সংস্কার কমিশনগুলো গঠন হয়েছে, সেখানে আমাদের মতামত দেওয়ার একটি বিষয় আছে। সেই জন্য এবং এর বাইরেও আমরা কীরকম রাষ্ট্র ব্যবস্থা চাই, সেই জন্য আমরা নিজেদের মধ্যে রিকমেন্ডেশনসগুলো আমরা প্রণয়ন করার জন্য বিস্তারিতভাবে আমাদের দলের কয়েকটি কমিটি করা হয়েছে। 1.5 যুগ ধরে ভোটের অধিকার হারানো জনগণকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন সংস্কার কমিটি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে সব দলের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরিতে অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার প্রস্তাব দেবে এসব কমিটি, জানালেন সরকারি কর্ম কমিশন ও প্রশাসন সংস্কার কমিটির প্রধান সালাউদ্দিন আহমেদ। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে এই রাষ্ট্রকে সত্যিকার একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করতে চাই। আমরা যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছিলাম, সেই 31 দফাতে এই সব কিছুই অন্তর্ভুক্ত আছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অনিয়ম তদন্তে সুপারিশ করবেন কমিটির সদস্যরা, জানালেন ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার কমিটির সদস্য আব্দুল আউয়াল মিন্টু। যদি আমরা রাষ্ট্রে আসলে জনগণের জীবনের মান উন্নয়ন করতে চাই, তাহলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয়
জনগণের দ্বারা একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। বিগত 16 বছরে মামলার জালে বন্দী হয়েছেন বিএনপির 60 লাখ নেতাকর্মী সমর্থক। একই সময়ে গুম হয়েছেন প্রায় 1,500। গণতন্ত্রের লড়াইয়ে শহীদদের আত্মত্যাগ ধারণ করে রাষ্ট্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় দলটি, এমনটাই জানিয়েছেন বিএনপি নেতারা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দেশকে এগিয়ে নিতে ও জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না, রাজনৈতিক অধিকার আদায় ও অর্থনৈতিক মুক্তি লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে এ কথা বলেন তিনি। স্লোগানে স্লোগানে মুখর সমাবেশ স্থল, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে বেলকুচি ও চৌহালি উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়। এতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ছাত্র আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশের মানুষের আশা ও প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিতের আহ্বান জানান তিনি। আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি, আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা মানুষের ভোটের অধিকার ইনশাল্লাহ পুনঃপ্রতিষ্ঠিত করব। কয়েকদিন আগে আমি বলেছিলাম, মানুষের ভোটের অধিকার যতদিন পুনঃপ্রতিষ্ঠিত না হবে বিএনপির আন্দোলন ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। দেশকে এগিয়ে নিতে ও জনগণের ভাগ্য পরিবর্তনে শুধু সংস্কার প্রস্তাবে থাকলেই হবে না, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে এবং অর্থনৈতিক মুক্তি লাগবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানুষগুলোর আত্মত্যাগ পরিপূর্ণভাবে সেদিনই 100% সফল হবে যেদিন আমরা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তিও অর্জন করতে সক্ষম হব। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য দেন। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ফ্যাসিবাদের দোসররা তাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে সিজিএস আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এমন মনে করার কারণ নেই। যদিও বিভিন্ন দলের প্রতিনিধিরা বলেন, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়েই প্রয়োজনীয় সংস্কার করতে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর, তাদের স্বপ্ন ও বাস্তবতার শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন অংশীজনরা। গত সরকারের আমলে নিপীড়নের কথা তুলে ধরার পাশাপাশি আলোচকদের কথাই উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ। এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না, এবং আমাদের যে উপদেষ্টারা তারা এরকম ওপেনলি আমার পক্ষে কিছু করার নেই, আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেষ্টা হয়েছেন কেন? সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব থাকার বিষয়টি তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা। আর সংস্কারের পরিধি কিংবা সরকারের সময়সীমা কেমন হবে তা নিয়ে উঠে আসে ভিন্ন ভিন্ন মত। এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল, ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে, এইদিকে আবার মাইনরিটি, এইদিকে আপনার রাস্তায় নামছে, আবার গার্মেন্টস সেক্টর অস্থিরতা হচ্ছে। এই সরকারের ব্যাকআপের জন্য, স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই। আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না, সেটা কোনো কথা হতে পারে না। এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না। পুরো প্রসেসটাতে কতটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে লক্ষ্যটা হচ্ছে আমাদের রাজনৈতিক ঐক্যমত্য রাখতে হবে, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি করতে হবে এই উত্তরণকালের জন্য। সবচেয়ে বড় দরকার যত তাড়াতাড়ি পারে একটা নির্বাচন। সেই নির্বাচনের তো আবার জন্য সংস্কার করতে হবে।
তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করেন, সংস্কারের প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয়। আর ফেসিবাদের দোসরদের পাল্টা আক্রমণ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। তারপরে আমরা কি করব, কি করতে হবে, কেমন করে রাজনৈতিক ঐক্যমত গড়তে হবে, এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদেরকে করতে হবে, সকলকে মিলেই করতে হবে। আলোচনায় ক্ষমতা কাঠামোর জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর সংস্কারের তাগিদ দেন অংশীজনরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশে গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নিম্ন আদালতের বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচার বিভাগ নির্বাহী বিভাগ মুক্ত করার উপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি। বিচার বিভাগে বদল আনার পর সারা দেশের বিচারকদের নিয়ে প্রধান বিচারপতির এই অভিভাষণ অনুষ্ঠান। ডক্টর আসিফ নজরুল মহোদয় নতুন বাংলাদেশে বিচার ব্যবস্থার রোডম্যাপ তুলে ধরার এই আয়োজনের শুরুতে জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে দেয়া বক্তব্যে বিচার বিভাগ সংস্কারের নানা দাবি তুলে ধরেন নিম্ন আদালতের বিচারকরা। স্বাধীন বিচার বিভাগই পারে রাজনৈতিক দুর্বৃত্তায়নকে প্রতিরোধ করতে এবং বিচার প্রার্থী মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে। বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু কেউ হয়তো জানে না যে শুধু বিচারের বাণী নয়, বরং বিচারকও অনেক সময় ঘটনার পরিপ্রেক্ষিতে নীরবে কাঁদে। কেউ যাতে অবিচারের শিকার না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে বিচারকদের সতর্ক থাকতে বলেন আইন উপদেষ্টা। বলেন, গায়েবী ও ঢালাও মামলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চায় সরকার। আর ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের বিষয়ে সতর্ক করেন অ্যাটর্নি জেনারেল। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে। বিচারিক আইনগত প্রক্রিয়ার মধ্যে থেকে মানুষকে যতটা পারা যায় হয়রানি থেকে মুক্তি দেন। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। দেশের দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ছিল বিচার বিভাগের স্বাধীনতা আর মানুষের আস্থাহীনতার প্রসঙ্গ। অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন প্রধান বিচারপতি। বলেন, পূর্ণ স্বাধীনতা ভোগ করতে হলে দরকার পৃথক সচিবালয়। বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। এ সময় বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন প্রধান বিচারপতি। কর্মরত অন্যান্য বিচারকদের জন্য মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। শেয়ার বাজারে হতাশা কাটছেই না। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান বিনিয়োগকারীরা। অর্থনীতি ভালো না থাকার মাসুল দেখছেন বিশেষজ্ঞ। এবং বাংলাদেশ ভারত ট্রেন চলাচল বন্ধ। 2 মাস ধরে বিপাকে রোগী, ব্যবসায়ী ও পর্যটক। যোগাযোগেও সাড়া নেই নয়াদিল্লির, বলছেন রেল কর্তৃপক্ষ। জামালপুরে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট করেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এলাকাবাসীর অভিযোগ, বন্ধুর সহযোগিতায় বেশিরভাগ জমি দখল করে রিসোর্ট করেন এই আওয়ামী লীগ নেতা। টাকা চাইলে নির্যাতনের অভিযোগও ভুক্তভোগীদের। এমনকি বিপুল টাকা নিয়েও চাকরি না দেওয়ারও অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর 3 আসন থেকে 7 বারের সংসদ সদস্য মির্জা আজমের দাপট ছিল জেলা জুড়ে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সেই এমপির স্ত্রীর নামে প্রায় 6 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে আলেয়া গার্ডেন। এই গার্ডেনে ছিল গরু ও মুরগির খামার, 2টি পুকুর, বিলাসবহুল 2টি আলিশান ভবন। এছাড়া গার্ডেনটিতে করা হয়েছিল ফল ও ফুলের বাগান। এলাকাবাসীর অভিযোগ, মির্জা আজম
ক্ষমতায় থাকাবস্থায় তার স্ত্রী আলিয়া আজমের নামেই গড়ে তোলেন এই রিসোর্ট। তার বন্ধু আওয়ামী লীগ নেতা সোরহাব হোসেন বাবুলের মাধ্যমে এই গার্ডেনের জমি জোরপূর্বক দখল করেছেন। জমির মালিকদের বেশিরভাগকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। জমির মূল্য পেতে মির্জা আজম এবং স্ত্রী আলিয়া আজমের সঙ্গে দেখা করতে চাইলে নির্যাতন করা হতো বলে অভিযোগ ভুক্তভোগীদের। একটা দাগে জমির পরিমাণ হলো 42%। এখান থেকে আমরা 13% জমি মির্জা আজমের কাছে বিক্রি করি, আর 13% জমি তারা জোরপূর্বক দখল করে সে বাউন্ডারি করে ফেলে। এই আলিয়া গার্ডেনের মধ্যে 18 নম্বর খতিয়ান, 1044 নম্বর দাগ, 25% জমি মির্জা আজম জোর করে নেয়। তখন আজমের বয়সে খবর পাই, দৌড় ফেরাইছি, আইলে আমার ভিতরে যাওয়ার দেয় নাই, খেদাই দিছে। দখলবাজ, অপরাধী। সেই জন্য আমার কথা, সে যেই হোক, যে দলেরই হোক, যারই আত্মীয় হোক, তার শাস্তি হওয়া উচিত। বর্তমানে এই রিসোর্টে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাসান নামে এক ব্যক্তি। তিনিও জমি দখলের বিষয়টি জানিয়ে অভিযোগ করেন তার পরিবারের জায়গা জমি চাকরি দেওয়ার নাম করে নেন মির্জা আজম, কিন্তু কাউকে চাকরি দেননি তিনি। এরকম 2-3 জনের জায়গা আছে, যেমন আমার জেঠার জায়গা আছে, এখানে জেঠার 26% জায়গা আছে। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই এলাকার বিক্ষুব্ধ জনতা আলিয়া গার্ডেনটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেন। সময় সংবাদ, জামালপুর। 2 মাস ধরে বন্ধ বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন হাজারো রোগী, ব্যবসায়ী ও পর্যটক। দুর্ভোগ লাঘবে দ্রুত ট্রেন চালুর উদ্যোগ নেয়ার দাবি যাত্রীদের। তবে রেল কর্তৃপক্ষ বলছেন বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সাড়া নেই ভারতের। নাজমুস সালেহির রিপোর্ট। রাজপথে ছাত্র জনতার তীব্র আন্দোলনে 19 জুলাই সারা দেশে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। মাসখানেক পর অভ্যন্তরীণ ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বন্ধ আছে বাংলাদেশ ভারত রেল যোগাযোগ। এতে বিপাকে পড়েছেন মৈত্রী, মিতালি ও বন্ধন এক্সপ্রেসের হাজার হাজার যাত্রী। প্রতিদিনই কমলাপুর রেল স্টেশনে টিকিটের খোঁজে কাউন্টারে আসছেন যাত্রীরা। টিকিট না পেয়ে তুলে ধরেন ভোগান্তির কথা। চিকিৎসার জন্য যাইতে চাইছিলাম, কিন্তু এখন ভারত বাংলাদেশ ট্রেন বন্ধর কারণে যাইতে পারি না। এদের অনেক ভোগান্তি হইতেছে। চিকিৎসাটা নিতে এই ট্রেনকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আমিও নিয়মিত যাতায়াত করি এই ট্রেনে। আসার পর তাদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে টিকিট সাময়িক বন্ধ। তো এখন এটার জন্য আমার বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। এমন বাস্তবতায় দ্রুত আন্তদেশীয় রেল যোগাযোগ শুরুর তাগিদ যাত্রীদের। 24 তারিখে টিকিট কাটছিলাম ডাক্তার দেখানোর জন্য, যাওয়ার জন্য কলিকাতা। এখন টাকা ফেরত নিতেছি। অনেকে বিমানে যাওয়ার মতো সামর্থ্য নাই বা অনেক জটিলতা, প্লাস হচ্ছে বাসে যাওয়াটা অনেক জটিলতা। ট্রেনটা অনেক সহজলভ্য ছিল। প্লেনের ভাড়া অনেক বেশি, এজন্য যাইতে খুবই সমস্যা হচ্ছে। এখন ট্রেনটা যদি চালু হয় আমাদের জন্য খুবই ভালো হয়। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, ট্রেন চালুর বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো এ বিষয়ে সাড়া মেলেনি। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে, রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপন করেছি। আমরা ভারতীয় ট্রেন চালানোর ব্যাপারে তাদের মতামত চেয়েছি। আমরা তাদের মতামতের জন্য অপেক্ষা করতেছি। মতামত পাওয়া গেলে আমরা দ্রুততার সময় ট্রেনটি চালু করব। ভারত বাংলাদেশের মধ্যে চলাচল করে 3টি আন্তদেশীয় ট্রেন। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দেশের শেয়ার বাজারে হতাশা কাটছে না। কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বাজার চাঙ্গা করতে উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা। তবে বিশেষজ্ঞরা বলছেন, মূলত দেশের অর্থনীতি ভালো না থাকার মাসুল গুনছে পুঁজিবাজার। নিজেদের শেয়ার বিক্রি করে ফের বিনিয়োগ করেনি এমন বিও অ্যাকাউন্টের সংখ্যা গেল 14 কার্যদিবসে বেড়েছে ৬,৪34টি। এর আগে গেল 11 আগস্ট থেকে 14 কার্যদিবসে আসার পালে হাওয়া লাগিয়ে আবারও বাজারে ফিরেছিলেন ৯,০৮৯টি বিও অ্যাকাউন্টধারী। অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর শেয়ার বাজার খানিকটা চাঙ্গা হলেও আবারও বিনিয়োগকারীদের ঘিরে ধরেছে হতাশা। এখনকার এই পরিস্থিতিতে বাজার সার্বিকভাবে আনস্টেবল। যদিও আমাদের দেশে একটা সরকারের পরিবর্তন হয়েছে, মানুষ আশা করেছে যে পরিবর্তনের সাথে সাথে শেয়ার বাজারে একটা পরিবর্তন হবে, কিন্তু আসলে জনগণের যে আশার সে প্রতিফলন আমরা দেখছি না। আমরা যারা রিটায়ার্ড কইরা আমরা এই শেয়ার বাজারে আসছি, কিছু বিনিয়োগ করব, সৎভাবে ব্যবসা করব, আমাদের আস্থার জায়গাটা যেন ফিরে আসে। মন্দাভাবের কবলে পড়া ঢাকার শেয়ার বাজারে গেল সপ্তাহের 4 কার্যদিবসের 3 দিনে দৈনিক লেনদেন 733 কোটি 40 লাখ টাকা থেকে বুধবার নামে 553 কোটি 66 লাখ টাকায়। বৃহস্পতিবার অবশ্য আবার বেড়ে 594 কোটি 77 লাখ টাকায় ঠেকে ঢাকার পুঁজিবাজারের দৈনিক লেনদেন। তবে গেল সপ্তাহে বাজার মূলধন আর প্রধান সূচক বেড়েছে খানিকটা।
উত্থান পতনের এমন দোলাচলে যখন দুলছে দেশের শেয়ার বাজার, তখন এজন্য শুধু কারসাজিকে দায়ী করতে চান না ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান। এখনকার লেভেলে মানে ইকোনমির সঙ্গে যদি তুমি মিলাই দেখো তাহলে খারাপ ভালো পজিশনে আছে শেয়ার বাজার। অনেকে বলতে এটা তো ডিপ্রেসড অবস্থা, ডিপ্রেসড না, ঠিক, ইট ইজ ওকে। এখন জুয়ারি নির্ভর শেয়ার বাজার হলে এটা আরেকরকম হতো, যেটা গত 7-8 বছর হয়ে আসতেছিল। বিনিয়োগকারী নির্ভর শেয়ার বাজার আমরা যদি ডেভেলপ করতে চাই তাহলে 600-700-800 কোটি টাকার টার্নওভার, ইট ইজ ওকে। দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড শক্তিশালী না হলে শেয়ার বাজারও কখনো ঘুরে দাঁড়াবে না, এমন বিশ্লেষণ এই পুঁজিবাজার বিশেষজ্ঞের। আমি আশা করতেছি ভালোর দিকে যাবে, কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ যা বাড়বে, ইনফ্লেশন কিছুটা হলেও কমবে, জিডিপি গ্রোথ রেট একটু ভালো হবে। সবকিছু মিলিয়ে আমাদের যদি ম্যাক্রো ফান্ডামেন্টাল যেগুলোকে বলি, এগুলো যদি আমাদের পক্ষে আসতে থাকে তাহলে সেটার একটা মানে প্রভাব শেয়ার বাজারেও পড়বে। গেল সপ্তাহের লেনদেনে অবশ্য আগের সপ্তাহের মতো দাম বৃদ্ধির শীর্ষ 5 কোম্পানির মধ্যে জেড ক্যাটাগরির কোনো প্রতিষ্ঠান না থাকলেও দাম কমতির তালিকায় থাকা শীর্ষ 5 কোম্পানির মধ্যে 3টি ছিল সবচেয়ে ভালো মানের তালিকাভুক্ত প্রতিষ্ঠান, অর্থাৎ এ ক্যাটাগরির প্রতিষ্ঠান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। শরৎ শুভ্রতা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উৎসবের। চট্টগ্রাম নগরীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। খড়ের অবয়বে কাদামাটি দিয়ে মূর্তি গড়ার কাজ শেষ, এখন চলছে তুলির টানের কাজ। শরতের দুর্গা উৎসবের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক, তাই তো প্রতিমা গড়ার কাজ শেষ করতে দম ফেলানোর ফুরসতেই বন্দরনগরী চট্টগ্রামের মৃৎশিল্পীদের। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মূর্তি তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে এসব শিল্পীর ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা। মণ্ডপে দেবীকে তার স্বরূপে বসানো দেখেই এসব কষ্ট যেন ভুলে যান তারা। 40টা প্রতিমা বানাইছি 6 মাসে। যখন মন্দিরে প্রতিমা থাকে তখন খুব আনন্দ হয়। আমাদের তৈরি করা মূর্তি পূজা হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, তখন মন অনেক ভালো লাগে। সবাই মিলে একসাথে হাসি আনন্দের ভিতরে কাজ করতেছি আমরা। পূজার বাকি বেশি দিন নাই, তাই সেজন্য আমরা একটু তাড়াহুড়ার ভিতরে আছি। চট্টগ্রামের নানা বৈচিত্র্যের মণ্ডপগুলোতে পুরাণ কাহিনীর সঙ্গে উঠে আসে সমসাময়িক নানা বিষয়গুলো। এবার মহানগরীর 16টি থানায় 292টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিজস্ব স্বেচ্ছাসেবকদেরকে তৈরি করব। সিসি ক্যামেরা দ্বারা আমরা পূজাটাকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরায় আওতায় আনব এবং আমরা পালাক্রমে আমরা পূজাকে সুশৃঙ্খল হওয়ার জন্য আমরা পালাক্রমে আমরা পাহারা দেব, যেন সুন্দর এবং সুশৃঙ্খল হয়। দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মণ্ডপগুলোতে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কোনো একটি পূজা মণ্ডপ সিসিটিভির আওতার বাইরে থাকবে না, এমনকি একেবারে একান্ত ব্যক্তিগত যে পূজা মণ্ডপগুলো আছে সেগুলো সিসিটিভি কভারেজের আন্ডারে থাকবে। আমাদের সব স্তরে সব লেভেলে আমাদের পুলিশের নিরাপত্তা পোশাকে এবং সাদা পোশাকের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। 13 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইতি ঘটবে এবারের দুর্গা উৎসবের। দেবী দুর্গতিনাশিনীর আগমনে সকল অশুভ অপশক্তি বিনাশ হয়ে সত্য, সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে। শারদীয় দুর্গা উৎসবে এমন প্রত্যাশা সনাতন ধর্মের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা 8 মাস ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানায় দানাদার ইউরিয়া উৎপাদন। এতে যন্ত্রপাতি নষ্টের শঙ্কা দেখা দিয়েছে। বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। কৃষকরা বলছেন, আমদানি করা দানাদার ইউরিয়া ব্যবহারে খরচ বাড়লেও মিলছে না কাঙ্ক্ষিত ফসল। আর কর্তৃপক্ষ বলছে, গ্যাস সংযোগ পাওয়া মাত্রই শুরু হবে উৎপাদন। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড দানাদার ইউরিয়া সার তৈরির কারখানাটিতে প্রতিদিনের উৎপাদন সচল রাখতে প্রয়োজন 40 থেকে 50 হাজার ঘনফুট প্রাকৃতিক গ্যাস। তবে চলতি জানুয়ারিতে কারখানায় গ্যাসের সরবরাহ নেমে আসে 2 থেকে 2.5 হাজার ঘনফুটে। এক পর্যায়ে সরবরাহ পুরোপুরি বন্ধ হলে 15 জানুয়ারি থেকে উৎপাদনও থেমে যায় সার কারখানাটিতে। 8 মাসেও মেলেনি কারখানায় গ্যাস সরবরাহ। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় আশঙ্কা তৈরি হয়েছে মূল্যবান যন্ত্রপাতি বিকলের। বেকার হয়ে পড়েছেন কারখানার 5 শতাধিক শ্রমিক। এমন পরিস্থিতিতে বিদেশ থেকে আমদানি করা হচ্ছে দানাদার ইউরিয়া। খরচ পড়ছে 3 গুণেরও বেশি। সরকারের একটা তালিকা করতে হবে
যে কোন চাহিদাগুলোকে জনস্বার্থে চালু করা প্রয়োজন। যমুনা সার কারখানা চালু করা সরকারের অতীব জরুরি। কৃষকের দিশাহারা, আজকে বিদেশ থেকে যে সার আনা হচ্ছে সেই সারগুলোর মানসম্মত নয়। কেমিক্যাল কারখানাগুলোতে প্রত্যেকটা ভেসেল, প্রত্যেকটা লাইনগুলো ব্লক হয়ে গেলে এই যমুনা সার কারখানা আর সামনের দিনে চালানো আর সম্ভব হবে না। এদিকে আমদানি করা সার মানসম্মত না হওয়ায় পরিমাণে লাগছে বেশি, তারপরেও আশানুরূপ উৎপাদন হচ্ছে না বলছেন কৃষক। তারাকান্দিতে যে সারটা জন্ম নেয় 100 ভাগ কাজ করে, আর যে সারটা বিদেশ থেকে এনে আমাদেরকে ব্যবহার করাইতেছে 3 বস্তা ব্যবহার করলেও অতটুকু কাজ আমরা সফল পাই না। এই পানি এবং সারের সাথে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু ওখানের থেকে যে সার আসে এগুলো হলো লবণাক্ত পানি সার। সারের যে আমাদের সংকট মনে করি আমরা সময় মতো সার পাই না। তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সরবরাহ পেলেই আবারও শুরু হবে উৎপাদন। বন্ধ থেকে আবার চালাইতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয়। কারখানা রেডি আর গ্যাস পেলে চালাইতে পারবো। 1991 সালে সরিষাবাড়ির তারাকান্দিতে স্থাপন করা হয় যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। 1700 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কারখানা থেকে দেশের 18টি জেলায় সরবরাহ করা হয় দানাদার ইউরিয়া। সময় সংবাদ, জামালপুর। বন্যা মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে নেত্রকোনার চাষিরা। বারবার বানের পানিতে বীজতলা তলিয়ে গেলেও অর্জিত হয়েছে লক্ষ্যমাত্রা। তবে কৃষি উপকরণের বাড়তি দামে ক্ষতি কাটানো নিয়ে শঙ্কায় কৃষক। পর্যাপ্ত মজুদ থাকায় এবার সারের দাম বাড়বে না বলছে কৃষি বিভাগ। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। পাহাড় কিংবা সমতল, সর্বত্র রোপণ করা রোপা আমন। কোথাও কোথাও ঢলের পানি কয়েকবার আসায় কিছুটা বিলম্ব হয়েছে চারা রোপণে। তারপরও আবাদি পিছিয়ে নেই কৃষক। কয়েক দফা বন্যা শেষে নেত্রকোনার কর্মাকান্দা উপজেলার হীরাকন্দা, উড়াদিঘি সহ বিভিন্ন এলাকায় ফের চলছে রোপণের কাজ। আবার কোথাও কোথাও চলছে পরিচর্যা, জমিতে দেয়া হচ্ছে সার। সব মিলিয়ে ভাদ্রের তপ্ত রোদে পুড়ে এই গরমের মধ্যেই কৃষকরা আগলে রাখছেন সোনালী ফসলের শিশু গাছ। ফসলপাতি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরে আস্তে আস্তে আমরা করতেছি। লাগানি লাগছে, আমরা কষ্ট হয়েছে, আমরা পোষাইবো আর কি, ধানের দর ঠিক মতো হইলে। নানা প্রতিকূলতা কাটিয়ে আবাদ করতেই হয়, তাই চাষাবাদে ব্যবহৃত সার সহ সব উপকরণ মূল্য সহনীয় রাখার দাবি তাদের। সার তো মনে হয় আগে যে দাম আছে যে দাম তো নাই, তেলের দাম বেশি, সারের দাম বেশি, খরচ তো বেশি আগে থেকে। সবকিছুর দর বাড়তি, কম সম রাখলে আমরা চলাফেরা করতে পারি, গরিবের লাগে ভালো হয়। তবে পর্যাপ্ত সার মজুদ থাকার কথা জানিয়ে কৃষি কর্মকর্তা বলছেন, সরকার নির্ধারিত মূল্যের বাইরে বেশি রাখলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কৃষক ভাইরা যাতে ন্যায্য মূল্যে সারটা পান, সেটার জন্য আমরা বাজারের তদারকি সহ যে কোনো ধরনের মনিটরিং কার্যক্রম যেগুলি আছে সেগুলি আমরা চলমান রেখেছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবছর 1,35,140 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে, যা ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। সময় সংবাদ, নেত্রকোনা। সরবরাহ সংকটের মধ্যে বাড়তি চাহিদার কারণে বিশ্বব্যাপী বাড়ছে দুগ্ধজাত খাদ্যপণ্যের দাম। নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহ ব্যবধানে 0.8% বেড়েছে দুগ্ধজাত পণ্যের দাম। এদিকে এফএমএওর মাসিক প্রতিবেদনে জানিয়েছে, গেল আগস্টে বছর ব্যবধানে সর্বোচ্চ দামে দুগ্ধজাত পণ্য বিক্রি হয়েছে বিশ্ববাজারে। নানা ব্র্যান্ডের গুঁড়ো দুধ, ল্যাকটোজ, পনির, বছরব্যাপী এসব পণ্যের ব্যাপক চাহিদা থাকে বিশ্ববাজারে। কখনো উৎপাদনে ঘাটতি, আবার কখনো সময় মতো সরবরাহ না পাওয়ার শঙ্কার বিপরীতে চাহিদা বৃদ্ধি। এসব কারণে বেড়ে যায় পণ্যের দাম। এমন নানা কারণে দুগ্ধজাত পণ্যের বিশ্ববাজারে দেখা যাচ্ছে দাম বৃদ্ধির প্রবণতা। গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির নিলামের তথ্য বিশ্লেষণ করে দ্য নিউজিল্যান্ড হেরাল্ড বলছে, গেল সপ্তাহে দুগ্ধজাত পণ্যের দাম 0.8% বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বেড়েছে চাহিদা ও বিক্রি। এ সময়ে 38,814 টন দুগ্ধজাত পণ্য বেচাকেনা হয়েছে। প্রতি টনের গড় মূল্য পড়েছে $3,883। এর আগের নিলামে $3,833 গড় মূল্যে বিক্রি হয়েছিল 38,346 টন দুগ্ধজাত পণ্য। গত সপ্তাহের নিলামে নিউজিল্যান্ডের কৃষকদের মালিকানাধীন একটি বহুজাতিক ডেইরি প্রতিষ্ঠান ফন্টেরার ননিযুক্ত গুঁড়া দুধের দাম সপ্তাহ ব্যবধানে বেড়েছে 1.5%। টন প্রতি গড় মূল্য পৌঁছেছে $3,448। এর আগের নিলামে পণ্যটির দাম 2.5% কমেছিল। তাদের ননি ছাড়া গরু দুধের দামও 2.2% বেড়েছে। প্রতি টনের গড় মূল্য পৌঁছেছে $2,809।
হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়েছে, আগের নিলামে দাম কমলেও গত সপ্তাহে এসে ল্যাকটোজের দাম ৩.৫% বেড়েছে। প্রতি টনের গড় মূল্য পৌঁছেছে $896। এই নিলামে সবচেয়ে বেশি দাম বেড়েছে মোজারেলা পনিরের। এটির দাম 4.৫% বেড়ে প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে $5,351। এর আগেই চলতি মাসের শুরুতেই জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থা FAO জানিয়েছে, গেল জুলাইয়ের চেয়ে আগস্টে বিশ্বব্যাপী দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে 2.2%। আর বছর ব্যবধানে, অর্থাৎ গত বছরের আগস্টের তুলনায় এবার আগস্টে 14.2% বেশি দামে বিক্রি হয়েছে এসব পণ্য। এমন দাম বৃদ্ধির পেছনে চাহিদা বৃদ্ধির কথা জানিয়েছে সংস্থাটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। ভ্লাদিমির পুতিন কমলা হ্যারিসকে সমর্থনের বিষয়টি মজার ছলে বলেছিলেন বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ট্রাম্প বা কমলা যেই আসুক না কেন তাতে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই বলেও জানান তিনি। এছাড়া ল্যাভরভ দাবি করেন, যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা কোনো সরকার নয়, বরং গোপন কোনো সংগঠন পরিচালনা করে থাকে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করছেন। কিছুদিন আগেই এমন খবরে ছেয়ে যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এক সাক্ষাৎকারে পুতিন জানান, শুরুতে জো বাইডেনকে সমর্থন করতেন, এখন তার উত্তরসূরি কমলা হ্যারিসকে সমর্থন করবেন। এছাড়া কমলার আত্মবিশ্বাসী ব্যক্তিত্বেরও প্রশংসা করেন পুতিন। এ বক্তব্যের পর হোয়াইট হাউস পুতিনকে মার্কিন নির্বাচন নিয়ে মন্তব্য না করার আহ্বান জানায়। ভ্লাদিমির পুতিন কমলা হ্যারিসকে সমর্থনের বিষয়টি রসিকতা করে বলেছিলেন বলে দাবি করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। রুশ প্রেসিডেন্ট প্রায়ই তার বিভিন্ন বক্তব্য বা সাক্ষাৎকারে রসিকতা করে থাকেন বলে জানায় তিনি। হোয়াইট হাউসের ক্ষমতায় কে আসবে তা নিয়ে ক্রেমলিনের কোনো মাথা ব্যথা নেই। ওয়াশিংটনের শাসন ব্যবস্থা কোনো সরকারি দল নয়, বরং ডিপ স্টেট অর্থাৎ গোপন সংগঠন দিয়ে পরিচালিত হয় বলে দাবি করেন ল্যাভরভ। ল্যাভরভ আরও দাবি করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও রাশিয়া কখনো লাভবান হয়নি। ট্রাম্পের ক্ষমতায় থাকাকালীনও পশ্চিমা নিষেধাজ্ঞার শিকার হয়েছে মস্কো। রাশিয়ার স্বার্থে কাজ করবে এমন কোনো নেতাই হোয়াইট হাউসের দায়িত্বে আসবে না বলে বিশ্বাস করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি মনে করেন মস্কো নিজেই নিজের সমস্যা সমাধানে যথেষ্ট। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। নির্বাচনের আগে আরও একবার বিতর্কের প্রস্তাবে রাজি হয়েছেন কমলা হ্যারিস। মার্কিন গণমাধ্যম CNN-এর আমন্ত্রণেও সাড়া দিয়েছেন কমলা। সেই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ট্রাম্পকে এই বিতর্কে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান। তবে ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। জনসম্মুখে আরও একবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথার লড়াই করতে আগ্রহ প্রকাশ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কমলা জানান, সানন্দে তিনি ট্রাম্পের সঙ্গে আরেকবার বিতর্কে অংশ নেবেন। সেই সঙ্গে তিনি আশা করেন প্রতিদ্বন্দ্বী ট্রাম্পও নতুন এই বিতর্কে যোগ দিবেন। মার্কিন গণমাধ্যম CNN যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নতুন এক বিতর্কের জন্য আমন্ত্রণ জানায়। CNN-এর ডাকে কমলা সাড়া দিলেও সাড়া দেননি ট্রাম্প। ট্রাম্প সাফ জানিয়ে দেন, এখন আর বিতর্কের সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। ট্রাম্প দাবি করেন, কমলা বুঝে গেছেন এই নির্বাচন ডেমোক্র্যাটদের পক্ষে জেতা আর সম্ভব না, তাই শেষ মুহূর্তে এসে কমলা নতুন বিতর্কে অংশ নিতে চাচ্ছেন। বিবিসির তথ্য মতে ট্রাম্প কমলার সমর্থকরা আরেকটি বিতর্কের প্রত্যাশা করছেন। এর আগে ABC নিউজের বিতর্কে ট্রাম্পের সমর্থকরা অনুষ্ঠানের পরিচালকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। বিবিসিকে ট্রাম্পের সমর্থকরা জানায়, ট্রাম্প যদি কাউকে ভয় না পেয়ে থাকে তবে বিতর্কে অংশ নিতে তার কিসের ভয়। বিবিসি আরও জানায়, যুক্তরাষ্ট্রের ভোটাররা পছন্দের প্রতিদ্বন্দ্বীদের একে অপরকে প্রশ্নের জালে জড়ানোর হাড্ডাহাড্ডি আরেকটি বিতর্কের অপেক্ষায় আছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। তবে কি ইনজুরি লুকিয়ে খেলছেন সাকিব আল হাসান? বাংলাদেশ ভারত ম্যাচ চলাকালীন তার ইনজুরি নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ধারাভাষ্যকার মুরালী কার্তিক। সাবেক এই ক্রিকেটারের দাবি, সাকিব তাকে জানিয়েছেন তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে, সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও নাকি পাচ্ছেন না, যদিও বিসিবির পক্ষ থেকে পুরো বিষয়টি অস্বীকার করা হয়েছে। মাহবুব রিমনের রিপোর্ট। টেস্টের প্রথম দিনে ৫৭তম ওভারে বোলিং এসেছিলেন সাকিব আল হাসান। বল করেছেন
8 ওভার, দ্বিতীয় ইনিংসে করেছেন 13 ওভার। অথচ সপ্তাহখানেক আগে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের সারের জার্সিতে সাকিব বল করেছেন প্রায় 64 ওভার, উইকেট নিয়েছেন 9টা, চেন্নাইতে কোনো উইকেটের দেখা পাননি। ফর্মে থাকা সাকিবের সপ্তাহখানেকের ব্যবধানে কেন এমন হাল, সেই প্রশ্নই খোঁজার চেষ্টা করেছেন ভারতের সাবেক স্পিনার এবং এই সিরিজের ধারাভাষ্যকার মুরারি কার্তিক। তিনি যেমনটা জানিয়েছেন তা তো রীতিমতো বিস্ফোরক। সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছেন তিনি, সাকিব নাকি তাকে জানিয়েছেন তার হাতে অস্ত্রোপচার হয়েছে, তার আঙুল ফুলে উঠেছে, সেখানে ব্যথা আছে এবং সেখানে নাকি বোধ নেই। এরপরে এই বিষয় নিয়ে কথা বলেছেন তামিম ইকবাল খানও। তিনি টিম ম্যানেজমেন্টের কাছে জানতে চেয়েছেন তারা এই বিষয়টি জানেন কিনা। ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগেই তো সাকিব আল হাসান বলেছিলেন একজন আনফিট ক্রিকেটার সে যদি ভালো হয় তার চাইতে ফুল ফিট অপেক্ষাকৃত কম ভালো ক্রিকেটার দলের প্রতি বেশি ইম্প্যাক্ট রাখতে পারেন। পরবর্তীতে নিয়ে জানার চেষ্টা করেছি আমরা, কথা বলেছি ঢাকা এবং চেন্নাইতে থাকা বিসিবি কর্তাদের সঙ্গে, তারা একেবারে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছেন। মুরালি তো আমাদের টিমের কেউ না, কদিন আগে সে 70 ওভার বল করে আসছেন, ইনজুরি থাকলে এটা কি সম্ভব? আজকে সে বোলিং করছে, ফিল্ডিং করেছে, ব্যাটিংও করছে, সব করছে, শতভাগ ফিট, না হলে খেলে কোত্থেকে? কোনো সমস্যা নেই। এ বিষয়ে প্রশ্ন করা হয় তৃতীয় দিনের প্রেস কনফারেন্সে আসা টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেমকে। পুরো বিষয়টি অস্বীকার করেছেন। তাহলে ঘটনাটি কি হয়েছে? 2-2 4 মেলানো যাক। ভারত বিশ্বকাপের আগে সাকিব শ্রীলঙ্কা ম্যাচে আঙুলে চোট পান, পরবর্তীতে আঙুলে তার ফ্র্যাকচার ধরা পড়ে, সেখানে অস্ত্রোপচার করা হয়েছে। হয়তোবা সেই অস্ত্রোপচারের কথাই তিনি মুরারি কার্তিককে বলেছিলেন এবং মুরারি কার্তিক হয়তো বিষয়টি বুঝতে ভুল করেছেন। সে যাই হোক না কেন, বিষয়টি নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা সমাধান করতে হবে সাকিবকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। অনুশীলনে বোল্ড হয়ে নিজের উপর নিজেই বিরক্ত বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে 2 ইনিংসে সুবিধা করতে পারেননি, সেই রাগ ক্ষোভটা উগড়ে দিলেন নেট অনুশীলনে। সময়ের সেরা ব্যাটার নিজেকে ফিরে পেতে তপ্ত রোদে অনুশীলন করেছেন লম্বা সময়। বিশ্লেষকরা বলছেন ক্রিকেটের প্রতি এমন নিবেদনই বিশ্ব ক্রিকেটে বিরাট কোহলিকে পরিণত করেছে কিং কোহলিতে। চেন্নাইয়ে বিরাটের অনুশীলন দেখেছেন মাহবুব রিমন। থ্রোয়ারের বলে বোল্ড, নিজের ওপর রাজ্যের বিরক্তি, শ্যাডো করে বুঝতে চাইলে নিজের ভুল, মানুষটি যে বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে 2 ইনিংসে মোটে 23 রান বিরাটের নামের সঙ্গে মানানসই নয় মোটেও। চিদম্বরমে হয়নি, তাই কান পুড়ে রান করা চাই। রাক্ষোভ যেন উপড়ে দিলেন নেট অনুশীলনে। চিপকের ইনডোরের তপ্ত রোদে ফিরে পাওয়ার লড়াই চলল ঘন্টা খানেক। 36 বছর বয়সেও খেলার প্রতি তার কত নিবেদন। নেট অনুশীলনে থ্রোয়ারকে নিজেই দিচ্ছিলেন দিক নির্দেশনা, বারবার বল ফেলতে বলছিলেন উইক জোনে। কিছুক্ষণ বাদে কেটে গেল সমস্যা। এবার টেস্ট ক্রিকেটে ভালো করতে নেই কোনো শর্টকাট পথ, চেষ্টা, শ্রম আর অধ্যাবসায় তৈরি করে ভালো ক্রিকেটার, যার বড় উদাহরণ বিরাট। চিদম্বরমে ততক্ষণে লেখা হয়ে গেছে ম্যাচের ভাগ্য। ইন্ডিয়ান সমর্থকরাও গ্যালারি ছেড়ে তাই গভীর মনোযোগ বিরাটের অনুশীলনে। তবে তাতে ভ্রুক্ষেপ নেই কিং কোহলির, এজন্যই তো তিনি ব্যতিক্রম। ডেডিকেশন যদি আপনি দেখেন থ্রু আউট দ্য ক্যারিয়ার টু দ্য স্পোর্ট, মানে প্রপার কোনো টার্ম খুঁজে পাবেন না। মানে আপনি ফেনোমেনাল বলুন বা হোয়াটএভার, মানে ও সবসময় ওর এটাই টার্গেট হয়েছে কি যেভাবেই হোক আমাকে ম্যাচ ফিট থাকতে হবে। ইদার আমি ম্যাচে রান করব, যদি না হয় হি উইল কিপ হিমসেলফ গোয়িং ইন দ্য নেটস। মানে ম্যাচ ফিট রাখতে হবে, নেক্সট ম্যাচের জন্য ওকে তৈরি রাখতে হবে। একই নেটে অনুশীলন করেছিলেন সরফরাজ আর জয়সওয়ালও। তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরেই চলল চিটচ্যাট। জয়সওয়াল বিরাটের কাছ থেকে সমাধান চাইলেন নিজের সমস্যার। কিছুক্ষণের জন্য বিরাটও হয়ে গেলেন মেন্টর। যখন ও ক্যাপ্টেন হয়েছিল তার অনেক আগে থেকেই ও এই জিনিসটা শুরু করেছিল যে ইয়াং ক্রিকেটার্সদের গ্রুম করা। মানে এক পয়েন্টে এমন এসে গিয়েছিল মানে কোচের পাশাপাশি হি ওয়াজ অলসো মোর অর লেস লাইক আ কোচ। জিনিসটা অনিল কুম্বলে থাকাকালীন, তারপর দ্রাবিড়ের আন্ডারেও কন্টিনিউ হলো, চলতেই থাকলো। মানে আর ওর এমন একটা র্যাপোর্ট বানিয়ে ফেলেছে মানে ইয়াংস্টার্সদের সঙ্গে, যে ইয়াংস্টার্সরাও ওকে অ্যাটলিস্ট কপি না করলেও অ্যাটলিস্ট ওর পজিটিভসগুলোকে নিয়ে নিজেকেও সেরকম একটা বিরাট কোহলির মতনই একটা স্ট্রেচার তৈরি করা। দিনের পর দিন ম্যাচে ব্যর্থ টাইগার টপ অর্ডারদের জন্য অভিজ্ঞ বিরাটের এমন পরিশ্রম আর অধ্যাবসায় হতে পারে অনুকরণীয়। অবশ্য টাইগার ক্রিকেটাররা সেটা চান কিনা আসতে পারে এমন প্রশ্ন।
সাকিব মোটে এক সেশন ব্যাটিং প্র্যাকটিস করেই ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলতে নেমে যান। আর বিরাট কোহলিরা একটা টেস্ট খারাপ করলেই নেটে কাটান ঘন্টার পর ঘন্টা। পার্থক্যটা বোধ হয় এখানেই। মাহবুব রিমন, সময় সংবাদ, চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই, ভারত। দীর্ঘ ৮ বছর পর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল, যদিও তার আগে নিরাপত্তা ইস্যু নিয়ে জেগেছে শঙ্কা। আজ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শনে যাবে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। এরপর সোমবার মিরপুরের হোম অফ ক্রিকেট পর্যবেক্ষণ করবেন তারা। এর আগে ভেন্যুর নিরাপত্তা কেমন হবে তা নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করেছে আর্মি, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে পরিদর্শন করেছেন মিরপুরের পুরো মাঠ। হোম অফ ক্রিকেটে হঠাৎ করে হাজির আর্মির কমান্ডো অফিসার, সঙ্গে পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিন্তু হঠাৎ কেন তারা মিরপুরে? কারণ জানতে অপেক্ষা করতে হয়েছে বেশ খানিকটা সময়। ভারত সফর শেষে দেশে ফেরার পরই বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সিরিজ। তবে দেশের পট পরিবর্তনের পর নিরাপত্তা ইস্যুতে শঙ্কা জেগেছিল সেই সিরিজ নিয়েও। বাংলাদেশে আসার ব্যাপারে বেঁকে বসেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিসিবি। যদিও আগে নিরাপত্তা পরিস্থিতি জানতে প্রতিনিধি দল পাঠিয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। একটি হবে শেরি বাংলা স্টেডিয়ামে, আরেকটির ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তাই দুটি ভেন্যুই পর্যবেক্ষণ করবে প্রোটিয়া প্রতিনিধি দল। প্রথমে যাবেন চট্টগ্রামে, সোমবার দেখবেন হোম অফ ক্রিকেটের পরিস্থিতি। তাদের রিপোর্টের উপর ভিত্তি করেই আগামী 16 অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রতিনিধি দলের পর্যবেক্ষণের আগে ভেন্যুর সিকিউরিটি ব্যবস্থা কেমন হবে তা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনীর অফিসার, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারপর তারা যান মিরপুরের মূল মাঠে। পরে একে একে একাডেমি গ্রাউন্ড, জিম, ইনডোর এবং গ্যালারি পরিদর্শন করেন তারা। সবশেষ 2015 সালে বাংলাদেশে এসেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা সেবার খেলেছিল পূর্ণাঙ্গ সিরিজ। টি-20তে 2-0 সিরিজ হেরেছিল টাইগাররা। তবে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতে নেয় 2-1 ব্যবধানে। আর বৃষ্টির বাধায় দুটি টেস্টই হয়েছিল ড্র। এদিকে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ থেকে দুবাইতে সরে গেছে নারী টি-20 বিশ্বকাপ। আর এবার সব আয়োজনের পুরো দায়িত্ব নিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড। বিসিবি করবে শুধু তদারকি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াই মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনাল নিশ্চিতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই লাল সবুজ বাহিনীদের সামনে। যে কোনো মূল্যেই মালদ্বীপকে হারাতে চায় সাইফুল বারি টিটুর শিষ্যরা। ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপের শুরুটা প্রত্যাশিত হয়নি বাংলাদেশের। পুরো 90 মিনিট দুর্দান্ত খেলেও ম্যাচের যোগ করার সময়ে ভারতের কাছে গোল হজম করতে হয়েছে লাল সবুজ বাহিনীকে। শিষ্যদের মনোযোগ বাড়াতে অভিনব এক রিকভারি সেশনের আয়োজন করেছে কোচ সাইফুল বারি টিটু। ভুটানের থিম্পু শহর থেকে প্রায় ঘন্টা খানেক দূরত্বে ওয়াংচু নদী। সেই হিমশীতল নদীর জলে হাইড্রোথেরাপি নিয়েছে পুরো দল। ম্যাচের আগে এমন রিকভারি সেশন সবাইকে চাঙ্গা করবে বলে জানান সহকারী কোচ। ম্যাচ ভেন্যু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হওয়ায় শ্বাস নিতে সমস্যায় পড়তে হয় ফুটবলারদের। এমন সেশন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেও সাহায্য করবে বলে জানান ফুটবলাররা। এই এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, অবশ্যই এই এক্সপিরিয়েন্সের জন্য আমাদের আগামী ম্যাচটি ইনশাল্লাহ অনেক চাঙ্গা হবে। সবাই একসাথে আইসবার সেশনটা কমপ্লিট করছি, সবাই এনজয় করছি, ফটো সেশন হয়েছে, এটা মাইন্ড ফ্রেশ হয়েছে, আমাদের জন্য অনেক ভালো ছিল বিষয়টা। মানসিকভাবে ছেলেরা যে চাঙ্গা হবে, যে সবাই একটা মোটিভেশন, একটা ভালো দিক হবে, এই জন্য আমাদের এই সেশনটা আজকে রাখা। ভারতের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ দল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে মালদ্বীপের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজদের সামনে। তাই আগের ম্যাচের ভুল ত্রুটি শুধরে যে কোনো মূল্যে জয় তুলে নিতে চান তারা। ম্যাচটা ফাইনাল বাট অনেক ইম্পর্টেন্ট। আমরা ওইভাবে আজকে আমাদের প্র্যাকটিস সেশনে ওইভাবে প্রস্তুতি নিচ্ছি যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো একটা রেজাল্ট করে আমাদের সেমিফাইনালটা আমরা নিশ্চিত করতে পারি। মালদ্বীপ ম্যাচে আমরা সব প্লেয়ার সিরিয়াস, কারণ মালদ্বীপ ম্যাচে আমাদের পয়েন্ট এটা একদম মাস্ট, ড্র করলেও আমাদের কোনো চান্স থাকবে না। তো আমরা মালদ্বীপ ম্যাচ ইনশাল্লাহ আমরা উইনের জন্য মাঠে খেলবো। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে মালদ্বীপ ও ভারত। প্রথম ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে অবস্থান করছে টিম ইন্ডিয়া। ফাহিম ইসলাম, সময় সংবাদ।
ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে বিশ্ব দাবা অলিম্পিয়াডের 10ম রাউন্ডে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। সেই পোস্টে রাজীব উল্লেখ করেন 2022-এ চেন্নাই দাবা অলিম্পিয়াড এবং 2024-এ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া ও বেলারুশ অংশ নিতে পারেনি। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে তাই প্রশ্ন তোলেন দেশসেরা এই গ্র্যান্ডমাস্টার। ম্যাচ বয়কট করেছেন বলে সেখানে উল্লেখ করেন তিনি। এদিকে এই ঘটনায় বিব্রত হয়েছে বাংলাদেশ দাবা ফেডারেশন। রাজীবের বিরুদ্ধে ক্রীড়া পরিষদে অভিযোগ করার কথা জানিয়েছেন তারা। আবাহনীর প্রস্তাবে সাড়া না দেয়ায় দলে অন্তর্ভুক্ত করা যায়নি জামাল ভূঁইয়াকে। তবে পরবর্তীতে সুযোগ থাকলে জাতীয় ফুটবল দলের অধিনায়ককে দলে ফেরাতে চান আবারও আবাহনীর ম্যানেজার দায়িত্ব পাওয়া সত্যজিৎ দাস রূপু। আর্জেন্টিনার ক্লাব সোলদো মায়ো থেকে গত মৌসুমে আবাহনীতে যোগ দেন জামাল ভূঁইয়া। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবে নাম লেখানোর পরের অধ্যায়টা সুখকর হয়নি লাল সবুজ অধিনায়কের। বেশিরভাগ ম্যাচেই তাকে ডাগ আউটে রেখেছে আবাহনী। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হয়েও ঘরোয়া প্রতিযোগিতায় জামাল ভূঁইয়াকে দেখা যাবে কিনা সেটাও এখন অনিশ্চিত। এবারের দলবদলে আবাহনী ছাড়া কোনো ক্লাবই জামালের প্রতি আগ্রহ দেখায়নি। তবে নির্ধারিত সময়ে আবাহনীর প্রস্তাবে সাড়া দেননি জামাল। গুঞ্জন আছে আবাহনীর সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা হয় বাফুফেকে চিঠি পাঠিয়েছেন JV6। তবে ক্লাবটির নতুন ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর প্রত্যাশা আগামীতে সুযোগ থাকলে লাল সবুজ অধিনায়ককে দলে ফেরাতে চাইবে আবাহনী। জামাল থাকলে আমরা খুশি হতাম, সেটা আমাদের হয়তো শক্তি বৃদ্ধি হতো, কিন্তু পরিস্থিতিটা এরকম ছিল যে জামালের সাথে যে কথাটুকু হয়েছে তাকে বলা হয়েছিল যে পরিবর্তিত পরিস্থিতির বিষয়টুকু, এবং ওই বিষয়টুকু বিবেচনা করে তাকে খেলার জন্য নজরুল তাকে বলেছিল, এবং ওই জায়গাটুকুতে মনে হয় যে সময়টুকু ছিল ওই সময়টুকুতে তার কাছ থেকে প্রপার রেসপন্সটা পাওয়া যায় নাই, বিদায় তাকে দলে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আগামীতে যদি সুযোগ থাকে সেটা আমরা হয়তো ভেবে দেখব। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে সফল দল আবাহনী। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই ক্লাবটিতে আসছে মৌসুমে প্রিমিয়ার লিগ সহ অন্যান্য টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে সব শঙ্কা কাটিয়ে দেশি ফুটবলারদের নিয়ে দল গুছিয়েছে আবাহনী। পাশাপাশি ম্যানেজার হিসেবে ফেরানো হয়েছে 2 দশক দায়িত্বে থাকা সত্যজিৎ দাস রূপুকে। আর কোচের দায়িত্ব নিয়েছেন প্রথমবারের মতো অনূর্ধ্ব 20 সাফ শিরোপা জয়ী কোচ মারুফুল হক। আবাহনী একটা স্বনামধন্য ক্লাব, এই সারা দেশে যার প্রতিনিধিত্ব আছে সেই ক্লাবটা মাঠে থাকবে না, এটা আমাদের কারো কাছেই আসলে কাম্য না। দেশি খেলোয়াড়রা আছে, আমরা কোচ হিসাবে মারুফকে নিয়েছি, সেই সাথে আমাদের বাকি যারা কোচিং স্টাফরা আছে বা আমরা কর্মকর্তারা আছে, সবাই মিলে আমরা চাচ্ছি যে দেশীয় যে খেলোয়াড়রা আছে তাদেরকে উদ্বুদ্ধ করে আমাদের মাঠে নিয়ে যাওয়ার জন্য। দেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় এবারের লিগ শুরুটা চ্যালেঞ্জিং ছিল ফুটবল ফেডারেশনের জন্য। এবারের লিগ শেষ করাটাও আবাহনীর জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন রূপু। এটা চ্যালেঞ্জিং, এবং আমার মনে হয় যে সেই চ্যালেঞ্জিংটা বিবেচনা করে ক্লাব কর্তৃপক্ষ আমাকে আবার এই কাজটুকু করার জন্যই বলেছেন। হয়তো অন্য টিমগুলো বিদেশি নিয়ে খেলবে, আমরা এর বাইরে থাকবো, এটাতে কিছুটা এফেক্ট হয়তো মেন্টালি থাকবে বা মাঠেও এটার প্রতিফলন থাকতে পারে। তো আমার দৃঢ় বিশ্বাস যারা আছে তারা মাঠে লড়াই করবে। কোচ মারুফুল হকের অধীনে আগামী 25 তারিখ ক্যাম্প শুরু করবে আবাহনী। রিফাতুল ইসলাম মিরন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে হবে ইউনুস বাইডেন বৈঠক। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক বিষয়, বলছেন বিশ্লেষকরা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে 6টি কমিটি বিএনপির নেতৃত্বে মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারকে দেবে প্রস্তাব, জনমত যাচাইয়ের সিদ্ধান্ত। 2 মাসের বেশি সময় বন্ধের পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি চায় না ছাত্র সংগঠন, সুষ্ঠু পরিবেশ বজায় রাখার চ্যালেঞ্জ। জমি দখল করে স্ত্রীর নামে বিলাসবহুল রিসর্ট, টাকা চাইলে নির্যাতন। সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।